আসসালামু আলাইকুম ভাইয়া। City is a beautiful film players girl. City is a beautiful film players girl as well as the heroine of the play, as well as the heroine of the play. City is a beautiful film. কিছু বুঝতে পারলেন? খুব পড়াশোনা পড়তেছি, চলছে। পড়ালেখা চলতেছে। যাক, তাও যদি আমাদের বাকিদের একটু ঘুম ভাঙে, একটু হুঁশ হয়। একটু হুঁশ হয়, খুবই ভালো। বাকিদেরও পড়াশোনা আশা করি এমনই চলতেছে। এই শেষ সময়ে এসে এরকম পড়াশোনাই করা উচিত। ওকে, তো আপনাদের মোটামুটি সব সাবজেক্টগুলো কি কাভার হয়েছে? মানে বেসিক আইডিয়াগুলো তো হয়ে যাওয়ার কথা, এতদিনে হয় নাই? জি ভাইয়া, হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আহ, আমরা লাস্ট ডেতে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর খুব সম্ভবত অডিয়েন্স এন্ড পারপাস এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, অডিয়েন্স বলতে আমরা কি বুঝি আর পারপাস বলতে কি বুঝি, বিষয়টা যদি একটু কেউ বলতে পারেন বা বলতে চান, একটু আমরা মনে করে নেই ছোট্ট করে। অডিয়েন্স, পারপাস। মনে নাই? অডিয়েন্স হচ্ছে যাদের উদ্দেশ্যে বলবো, আর পারপাস হচ্ছে যে মানে যেটা আর কি উদ্দেশ্য। অডিয়েন্স হচ্ছে গ্রাহক যাদেরকে আমরা বলবো, আর পারপাস হচ্ছে যে তো ওটা উদ্দেশ্যটা নিয়ে মানে তাদের সাথে আলোচনা পারপাস করবো, হচ্ছে যে এটাই। উদ্দেশ্যে লেখা হবে বা বলা হবে। হ্যাঁ, যে টপিকটা নিয়ে তাদেরকে মানে একটা টপিক, যেমন রোড অ্যাক্সিডেন্ট। তো আমরা অডিয়েন্সটা সাপোজ ধরলাম যে কোনো স্টুডেন্ট। তো এখানে অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট, আর তাদেরকে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে হয়তো অনেক কিছু সাবধান করলাম, বা রোড অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি কি, কেমন করে হতে পারে, বা এগুলো থেকে আমরা কিভাবে বেঁচে যেতে পারি, এই বিষয়গুলোই হচ্ছে পারপাস। তো পরীক্ষায় আমাদের বিষয়টা মেনশন করে দেওয়া থাকবে, নির্দিষ্ট করে দেওয়া থাকবে যে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যে লিখতে হবে। ওকে, এখন আসেন আজকে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের ওই অডিয়েন্স এন্ড পারপাসের পাশাপাশি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, আর অডিয়েন্স এন্ড পারপাস এখান থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? সেই সাথে আমাদের আরো কিছু প্রশ্ন থাকে আমরা ফার্স্ট ইয়ারে যে পড়ে এসেছিলাম রাইটিং স্কিলে, যেমন হচ্ছে হোয়াট ইজ প্যারাগ্রাফ, অথবা হোয়াট ইজ প্লাজারিজম, হাউ ক্যান ইউ অ্যাভয়েড প্লাজারিজম ইন ইউর রাইটিং, আর হোয়াট ইজ অ্যান এসে, ঠিক আছে? এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। তো এগুলো হচ্ছে বেসিক, আমাদের পার্ট বি তে এই প্রশ্নগুলো আমরা পাবো। ওকে, ফাইন। এখন এই প্রশ্নটা যেহেতু অবশ্যই থাকবে যে স্টাইল ভয়েস স্টাইল আহ, একটা লেখা একটা টপিক, এই টপিকের উপরে প্রশ্ন হইলো যে আসলে এটা কোন ভয়েস হইতে পারে, কোন টন হইতে পারে, ঠিক আছে? তো প্রশ্নটা এরকম হইতে পারে, যেমন ধরেন যে এইম ইন লাইফ। এখন এই এইম ইন লাইফটা এটা হচ্ছে যে এটার ভয়েস কি, এটার স্টাইল কি, এটার টন কি, এটার মুড কি, ইত্যাদি বিষয়গুলো প্রশ্ন থাকতে পারে। তবে সাধারণত ভয়েস অ্যান্ড স্টাইল এই দুইটা বিষয় নিয়ে আমাদের জানতে চাওয়া হয়। তো এই আইটেমটা না খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে? তো এই আইটেমটা অলরেডি আমরা প্রিপারেশন ব্যাচে, মান্থলি ব্যাচে আলোচনা করেছিলাম। আশা করি এর মধ্যে অনেকেই আছেন। আপনাদের মধ্যে কেউ কি আছেন যার মনে আছে বিষয়টা বলতে পারবেন যে ভয়েস বিষয়টা কি, দেন স্টাইল বিষয়টা কি? একটু যদি কি আলোচনা করেন, দেখি কতটুকু মনে আছে ভয়েস। স্টাইল হচ্ছে কোন কোন ফর্মে লেখা যেতে পারে। যেমন আহ, একটা টপিক রোড অ্যাক্সিডেন্ট, এটা কোন কোন স্টাইলে লেখা যেতে পারে। এটা হচ্ছে প্যারাগ্রাফ, এসে, লেটার, এই টাইপের যেটা আর কি, মানে ফর্মে লেখা। ও না, এটা তো ফর্ম, আল্লাহ, দাঁড়ান ভাই একটু মনে করি। হুম,
যদি আজকে আপনি পরীক্ষা দিতে বসতেন, হ্যাঁ, ধরেন আপনি পরীক্ষার খাতায় এগুলো লিখছেন, তারপর পরীক্ষার খাতায় লিখার পরে পরীক্ষার রুম থেকে বের হওয়ার পরে আপনার মনে পড়ছে, তখন এরকম রিয়াকশনটা হইতো, আল্লাহ আমি কি বলতেছি, কি করলাম, কি হইলো, কেন হইলো, কিভাবে হইলো, কি হবে এখন। আমাদের এরকমটা হয় যে অঙ্ক পরীক্ষায় আপনি একটা উত্তর দিয়ে আসছেন, মহা খুশি। আহ, পরে বের হয়ে দেখেন যে আপনার বন্ধু রয়েছে একটা, আর একটা হয়েছে আরেক বন্ধু রয়েছে আরেকটা, বাকিদের সব এক। ঠিক আছে, তো আপনি ভুল করে অতক্ষণ যাবত ভাবনে এইরকমটাই হয় ভাইয়া, মানে বেশি পরিচিত প্রশ্ন থাকলে মানে দেখেন যে একদম এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে হ্যাঁ, এইরকমটাই হয়, পরে এসে আল্লাহ। যাই হোক, মনে পড়ছে, আমি বলি আপনাকে। হ্যাঁ, বলেন। স্টাইলটা হচ্ছে আপনার আগে ভয়েস বলি, হ্যাঁ। ভয়েসটা হচ্ছে আপনার সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে? এক্সপ্লেন করতে হবে তাই- সাবজেক্টিভ কি অবজেক্টিভ কি, একটু আমাদের হ্যাঁ, বিস্তারিত বলেন। বলছি, যেটা পয়েট নিজের ব্যাপারে লিখে, নিজেকে ঘিরে লিখে, এটা হচ্ছে সাবজেক্টিভ, একান্তই ব্যক্তিগত। আর যেটা ব্যক্তিগত ছাড়া অন্যান্য বিষয় নিয়ে লেখা হয়, সেটা হচ্ছে আপনার অবজেক্টিভ। যেমন কেউ যদি তার হচ্ছে এইম ইন লাইফ লিখে, তাহলে এটা হচ্ছে তার নিজস্ব এইম ইন লাইফ, তার জীবনের লক্ষ্য কি, এটা একজন ব্যক্তিগতভাবে তার একদম ব্যক্তিগত বিষয়। আর অন্যান্য দিকে যদি বলা হয় রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ বিষয়। তার মানে এটা হচ্ছে ব্যক্তিগত বিষয় না, ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ে না, এই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ। আর কি থাকলো জানো, স্টাইল। স্টাইলটা হচ্ছে আপনার ফর্মাল নাকি ইনফর্মাল, ফর্মাল এটা অথবা ইনফর্মাল। হ্যাঁ, ফর্মাল নাকি ইনফর্মাল এরকম। ব্যক্তিগত বিষয় হলে তো সেখানে ফর্মালের কোনো গোষ্ঠীই থাকে না, মানে ইনফর্মাল আর কি। আর যদি হচ্ছে অবজেক্টিভ কিছু হয় বা অন্যান্য কোনো বিষয় নেই, সেক্ষেত্রে তো ইনফর্মাল হয়, ফর্মাল হয়। ফর্ম ফর্ম সম্পর্কে বলেন, ফর্ম। ফর্ম সম্পর্কে হচ্ছে একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকটা কোন কোন ফর্মে লেখা যেতে পারে। ওই যে বললাম রোড অ্যাক্সিডেন্ট, এটা কোন কোন ফর্মে লেখা যেতে পারে, যেমন প্যারাগ্রাফে লেখা যেতে পারে, এসেতে লেখা যেতে পারে, লেটারে লেখা যেতে পারে। তো কোন কোন ফর্মে এটাকে হচ্ছে আর কি লেখা যায়, এটাই হচ্ছে ফর্ম। আমরা কি সবাই বুঝতে পারছি, সবার মনে পড়ছে, একটু জানাবো। জি ভাইয়া। জি ভাই। তাহলে মোদ্দা কথা হচ্ছে, আমরা এই শেষ সময়ে এসে যদি বিস্তারিত আলোচনায় না যাই, এই বিষয়গুলো অনেক বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম। আহ অনেকদিন হয়ে গেছে দেখে আপনাদের মধ্যে অনেকেরই একটু একটু ভুলে যাইতে বসছেন, বাট আশা করি মনে পড়ে গেছে। আবার খাতা যদি বের করেন, আগের খাতা বা আগের ক্লাসগুলো যদি একটু দেখেন, তাহলে খুবই সুন্দর হয়ে যাবে। তো এই শেষ সময়ে এসে আমি বেশি এক্সপ্লেনেশনে যাইতে চাচ্ছি না। সেক্ষেত্রে আবার দেখা গেছে যে অনেক ডিটেল করতে গেলে আমাকে পুরো ডিটেইলেই বলতে হবে, অনেক বেশি বলতে গেলে অনেক সময় দরকার। তো সেদিকে না গিয়ে আপনাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট না করে খুব ছোট্ট করে যদি বলি, পরীক্ষায় আপনাকে কোশ্চেনটা যেভাবে থাকবে, একটা টপিক দেওয়া থাকবে, লাইক রোমান্টিক পোয়েট্রি। ঠিক আছে, এখন রোমান্টিক পোয়েট্রি টপিক দেওয়া থাকলো, এই টপিকটা এটার ভয়েস কি হতে পারে, এটার স্টাইল কি হতে পারে, এটার ফর্ম কি হতে পারে, এই বিষয়গুলো আপনার এই যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে অন দ্য ফলোইং টপিকস থাকবে, সেই টপিকস গুলোর উপরে। এখন রোমান্টিক পোয়েট্রি যদি আপনার টপিক হয়ে থাকে, সেক্ষেত্রে এটার ভয়েস কি হবে, স্টাইল কি হবে, বা কি ফর্মে লেখা যায়, এই বিষয়টা আপনি মেনশন করবেন। এখন এটা লেখা যায় দুই ভাবে। কিরকম? যেমন ধরেন যে শুধুমাত্র ভয়েস কথাটা লিখলেন, তারপরে কোলন দিলেন, কোলন দিয়ে এটা কোন ভয়েস হতে পারে এতটুকু লিখলেন, শেষ। তারপর স্টাইল লিখলেন, স্টাইল কথাটা লিখে কোলন দিয়ে এটা কোন স্টাইলে লেখা যেতে পারে এটুকু লিখলেন। তারপর ফর্ম লিখলেন, ফর্ম লিখে কলম দিয়ে এভাবে করেও লেখা যেতে পারে বা লেখা যায়। তবে আপনাদের বলে দিয়েছিলাম যে এটা উত্তর হচ্ছে এভাবে সেন্টেন্স আকারে সাজাই লিখবেন, এবং কেন এটা হইলো এটার পক্ষে একটা ভাইয়া, যুক্তি দিবেন। আজকে এই টপিকটার সাথে কি আর অন্য কোনো টপিক পড়াবেন? আজকে অন্য টপিকে যাব না, আপনার ক্লিয়ার, যাদের ক্লিয়ার আছে তারা যাইতে পারেন সময় নষ্ট না করে। হ্যাঁ, ভালো কথা বলছেন একটা।
একটা ভালো কথা বলছেন। যাদের এই বিষয়টা একদমই মনে আছে, আপনাদের অনেকেরই মনে থাকার কথা। যাদের মনে নাই তাদের আমি একটু জাস্ট বিষয়টা বলে দিই। কেননা এই একটা বিষয় আলোচনা করলেই এখান থেকে ৪ নম্বর একদমই কমন। এখান থেকে কোনো নম্বর কাটারও অপশন নাই। তবে যাদের মনে পড়ে গেছে বা মনে আছে তারা অন্য পড়ায় মনোযোগ দেন। তারা আপনারা যান। অসুবিধা নেই। আজকে অন্য টপিকে যাব না। ভাই আজকে 7 তারিখে তো রোমান্টিক পোয়েট্রির রুটিন দেখলাম। কি বলেন? না ভাই, জি, অ্যাডভান্স রিডিং রাইটিং। আমার তো মনে হয় সেটাই দেখলাম। না, না, আজকে অ্যাডভান্স রিডিং রাইটিং আছে। অ্যাডভান্স রিডিং রাইটিং আজকে। কালকেও অ্যাডভান্স রিডিং রাইটিং, এর পরের দিনও অ্যাডভান্স রিডিং রাইটিং। আচ্ছা, যাদের ইয়া আছে তারা মোটামুটি ওকে। তো আসেন। তো এখন আমরা এভাবে করেও লিখতে পারি, যেমনটা বলতেছিলাম যে কলম দিয়ে উপরে ভয়েস, তারপর স্টাইল, তারপর ফর্ম বা মুড বা যেটা কোশ্চেনে চাইবে সেভাবে করে লেখা যেতে পারে। অনেক বইয়ে এভাবে করে দেওয়া আছে। তবে বেটার অপশন হচ্ছে এভাবে বাক্য আকারে লিখা এবং আপনার এটার ভয়েস এটা হচ্ছে কেন? এটার পক্ষে একটা যুক্তি প্রেজেন্ট করা, যুক্তি দাঁড় করানো যে এটা এই কারণে এটার ভয়েসটা এরকম। ঠিক আছে? এই কারণে এটার ফর্ম এরকম হতে পারে বা এই কারণে এটার স্টাইলটা এরকম হতে পারে। ঠিক আছে? এভাবে করে বাক্য আকারে আমরা সাজাই লিখবো। ওকে, লেট মি এক্সপ্লেন। ভয়েসটা বলতে আসলে যে আপনি একটা টপিক, এই টপিকটা আসলে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, এই ২ টা বিষয় শুধুমাত্র মাথায় রাখবেন। এখন ডিটেইল আলোচনায় যাচ্ছি না। ভয়েস মানে হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ, এই ২ টা বিষয় মাথায় রাখবেন। এখন সাবজেক্টিভ কি অবজেক্টিভ কি আমি একটু ক্লিয়ার করে দেই। যদিও আপনারা সেকেন্ড ইয়ার এতদিনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সাবজেক্টিভ হচ্ছে যে অথর যিনি রাইটার, যিনি কোনো কিছু লিখতেছেন, ধরুন আপনি কোনো কিছু লিখতেছেন। এই লেখার মধ্যে যদি আপনার ব্যক্তিগত কোনো আবেগ, অনুভূতি বা অভিজ্ঞতা বা অপিনিয়ন কোনো কিছু যদি শেয়ার করা হয়, তার মানে নিজের কোনো কিছু যদি শেয়ার করা হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সাবজেক্টিভ। আপনি রাইটার, আপনার কোনো কিছু যখন শেয়ার করা হয়েছে, তখন সেটা হবে সাবজেক্টিভ। অন্যথায় আপনি আপনার লিখার মধ্যে যদি নিজে কোনোভাবে ইনক্লুড না থাকেন, নিজের কোনো কথাবার্তা ইনক্লুডেড না থাকে, সেক্ষেত্রে এটা হবে অবজেক্টিভ। এক কথায় আপনি নিজে সম্পূর্ণ ইম্পার্শিয়াল থেকে বা নিরপেক্ষ থেকে যদি কোনো লেখা লিখেন, সেক্ষেত্রে সেটা হবে অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ এই ২ টা বিষয় আমরা ক্লিয়ার হতে পারলাম? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তাহলে এখন ভয়েস বলতেই আমাদের মাথায় অবশ্যই আসতে হবে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। এখন টপিক যে দেওয়া থাকবে, আমরা এখানে অনেকগুলো দেখতেছি। আমরা প্র্যাকটিস করব একটু পরে। আগে আমাদের বিষয়টা বুঝতে হবে। যেমন ধরেন এইম ইন লাইফ। এখন এইম ইন লাইফ আপনি যখন লিখবেন, এই এইম ইন লাইফ আপনি যখন লিখবেন, তখন আপনার জীবনের লক্ষ্যই তো লিখবেন, তাই না? জি। এখন আপনার জীবনের লক্ষ্য লিখতে গেলে আপনার নিজের অপিনিয়ন, নিজের মতামত তো অবশ্যই এই জায়গায় থাকতেছে যে কেন আপনার জীবনের লক্ষ্য এইটাই, আপনি কেন এটা হইতে চান, ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো। তো আপনার অপিনিয়ন এই জায়গায় থাকতেছে। যেহেতু আপনার অপিনিয়ন এই জায়গায় থাকবে, সেক্ষেত্রে এটার ভয়েসটা তাহলে কি হওয়া উচিত বলেন তো? সাবজেক্টিভ। আমরা কি সবাই বুঝতে পারতেছি? ভাইয়া, আপুরা বুঝতে পারতেছি? জি ভাইয়া। ওকে। তাহলে জি ভাইয়া। আশা করি সাবজেক্টিভ অ্যান্ড আমাদের ভয়েসটা কি? এটা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এতটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা একটু পরে প্র্যাকটিস করব, তখন আরো ক্লিয়ার হবে। মেইন যে কনসেপ্টটা আশা করি এটা হয়ে গেছে। এখন আসেন স্টাইল। স্টাইলের কথা বলতে গেলে আমাদের শুরুতেই মাথায় ২ টা জিনিস আসা উচিত। একটা হচ্ছে ফরমাল, আরেকটা হচ্ছে ইনফরমাল। একটা ফরমাল, আরেকটা হচ্ছে ইনফরমাল। এখন ফরমাল রাইটিং কোনগুলো? যেগুলো বেসিক্যালি হচ্ছে যে অফিসিয়াল পারপাজে বিশেষ করে লিখা হয় বা ব্যক্তিগত পারপাসে আসলে লিখা হয় না। এই টাইপের লেখাগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফরমাল হয়। ধরেন আপনি একটা রিসার্চ পেপার লিখলেন, আ তো সেক্ষেত্রে এটা ফরমাল হইতে পারে। আপনি একটা অ্যাপ্লিকেশন লিখলেন কথার কথা, সেক্ষেত্রে সেটা ফরমাল হইতে পারে। একটা আ কম্পোজিশন লিখলেন, এটা ফরমাল হইতে পারে। ঠিক আছে? ইনফরমাল হইতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করে। যেমন এইম ইন লাইফ এর কথাই যদি বলি, এইম ইন লাইফ এটা ইনফরমাল হতে পারে।
এটা ইনফর্মাল হওয়ার সম্ভাবনা আছে। এখন এটা ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে আপনাকে তো টপিক দেখে এটা ফাইনাল করতে হবে বা বুঝতে হবে। এবং একই লেখা একই সাথে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। একই লেখা একই সাথে মানে একটা টপিক একই টপিকের উপরে ফরমালেও লেখা যেতে পারে, ইনফর্মাল ভাবেও লেখা যেতে পারে। একটাই টপিক বাট ২ ভাবেও লেখা যেতে পারে। আমি একটু পরে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেব। অনেকের কনফিউশন ক্রিয়েট হয় যে এটা এরকম না কেন বা এটা কি এটাই লিখতে হবে কিনা ইত্যাদি বিষয়গুলো। একটু শেষ পর্যন্ত থাকেন, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের স্টাইল বলতে মাথার মধ্যে ২ টা বিষয় আসবে। একটা হচ্ছে ফরমাল আরেকটা হচ্ছে ইনফর্মাল। আমরা লেটারের মতো করে মনে রাখতে পারি যে ফরমাল লেটার, ইনফর্মাল লেটার ঠিক ওরকমই। যে ব্যক্তিগত বা হচ্ছে যে ক্লোজ যে ব্যক্তিদের কাছে আমরা লিখি তো এই টাইপের লেখাগুলা যদি আসলে হয় সেক্ষেত্রে সেটা হবে ইনফর্মাল, অন্যথায় সেটা হয়ে যাবে ফর্মাল। বুঝতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। আমরা একটু মোস্ট ইম্পোর্টেন্ট যেটা একটু পরে আমরা প্র্যাকটিস করব। সেখানে অনেক কোশ্চেন আপনাদের মাথায় ঘুরপাক খাবে এবং তখনই কিন্তু ক্লিয়ার হবেন। তো তার আগে আমাদের তো হচ্ছে ফাউন্ডেশনটা ক্রিয়েট করে নিতে হবে। সেটাই আমরা করতেছি। বিষয়টা একটু বুঝে নেই। দেন আসেন আরেকটা বিষয় এই জায়গায় থাকে সেটা হচ্ছে ফর্ম। ঠিক আছে? একটা টপিক, এই টপিকের উপরে কোন ফর্মে লেখা যেতে পারে? কোন ফর্ম বা গঠনটা কিরকম হতে পারে? তো এখন ফর্ম তো অনেক রকম হতে পারে। একটা লেখা অনেক ফর্মে লেখা যাইতে পারে। কিরকম? এটা একটা প্যারাগ্রাফের মতো করে লেখা যেতে পারে। এটা একটা এসের মতো করে লেখা যেতে পারে। আমরা আরো স্পেসিফিক ভাবে বলতে পারি যে এটা লিস্ট প্যারাগ্রাফ আকারে লেখা যেতে পারে। এটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আকারে লেখা যেতে পারে। অথবা এটা ন্যারেটিভ প্যারাগ্রাফের মতো করে লেখা যেতে পারে। বা রিসার্চ পেপার এটা হইতে পারে। বাট এটা কম্পোজিশন হতে পারে। ঠিক আছে? ইত্যাদি রকম লেখা তো হতেই পারে। ঠিক আছে? এখন টপিকটা আমাদের কি? এই টপিকের উপর ডিপেন্ড করেই না আপনি বলবেন কথা। তো এটা টপিকটা আমাদের হিন্টস দিয়ে দিবে যে এই টপিকের উপরে আসলে আমরা কোনটা এটার ফর্মটা কিরকম হইতে পারে। আপনি একই সাথে বেশ কয়েকটা ফর্ম মেনশন করতে পারেন যে এই ফর্মটা আমরা এই ফর্মে আমরা লিখতে পারি। ঠিক আছে? এরকম করে আপনার আনসার করার স্বাধীনতা আছে। তবে কেন এই ফর্মে হইলো এই বিষয়টা সম্পর্কে একটা যুক্তি যদি আপনি প্রেজেন্ট করেন এটা হচ্ছে পারফেক্ট একটা আনসার হয়। তবে এই জায়গায় আমাদের যে আনসার গুলো আছে সবগুলোতে সেভাবে করে প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে করে এক্সপ্লেনেশন দেওয়া নাই। তবে আমি সাজেস্ট করি এক্সপ্লেন করার জন্য। সেক্ষেত্রে আমাদের আনসারটা আরো বেশি জোরালো হয় এবং আপনার কাছে কেন এটা এই ফর্ম বা এই ভয়েস বা এই স্টাইল মনে হইলো এই সপক্ষে একটা যুক্তি দাঁড় করানো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক ৩ টা বিষয়। একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে ফর্ম, আরেকটা হচ্ছে স্টাইল। এই ৩ টা বিষয় সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম বেসিক কথাবার্তাগুলো? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে পরীক্ষার রুমে গিয়ে লিখবেন কিভাবে? প্রশ্নে আপনাদের টপিক দেওয়া থাকবে ইওর স্কুল ডেজ। ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে ফর্মটা যে আছে ওইখানে হচ্ছে যে আমরা যদি হচ্ছে মানে ওই আপনি বললেন না ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বা হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ, যদি ওই ন্যারেটিভ প্যারাগ্রাফ বা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ না দিয়ে শুধু প্যারাগ্রাফ লিখি তাহলে কি এইদিকে ভয়েস আর স্টাইলটা কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। আমি সেদিকেই যাচ্ছিলাম। এইজন্যই বললাম যে অনেক প্রশ্ন এখন মাথার মধ্যে ঘুরপাক খাবে, অনেক প্রশ্ন আসা শুরু করবে। আমি কিন্তু এই কথাটা আগেই বলছি। ঠিক আছে? এখন আমরা একটু প্র্যাকটিস করব এবং বিষয়গুলো ক্লিয়ার হবো। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে আর কিছুক্ষণ থাকেন। আজকের ক্লাস খুব বেশি দীর্ঘও হবে না। ছোট ক্লাসই হবে। তবে অবশ্যই কাজের একটা ক্লাস হবে আশা করি। যদি শেষ পর্যন্ত থাকেন আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আশা করি সেগুলোর আনসার তো দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। ওকে। এখন দেখেন আপনার টপিক দেওয়া হয়েছে মনে করেন ইওর স্কুল ডেজ। ইওর স্কুল ডেজ। এখন আপনাকে বের করতে হবে ভয়েস, স্টাইল অ্যান্ড ফর্ম। আমরা বিস্তারিত আলোচনার যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই এই যে ইওর স্কুল ডেজ এটার ভয়েস কি হওয়া উচিত বা কি হতে পারে? কিভাবে লেখা যেতে পারে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। নিজের সম্পর্কে যেহেতু লেখা সেহেতু অবশ্যই সাবজেক্ট। ওকে, আশা করি এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই। এটা নিঃসন্দেহে আপনারা লিখতে পারবেন এবং এখান থেকে ১ নম্বর পেয়ে গেলেন। মানে একটা পয়েন্ট যেহেতু আপনি ঠিকঠাকভাবে লিখতে পারলেন, ১ নম্বর আপনার হয়ে গেল। আচ্ছা, অনেকে ভাবতেছে আবার ১ নম্বর দিয়ে কি হবে? ১ নম্বর তো আমরা কি ফকির যে ১ নম্বর নিব? ১ নম্বরে আমাদের কি হবে? অনেকে এরকম ভাবছে। না ভাইয়া, অনার্সে ১ নম্বরই অনেক। এই শোনেন। আজকাল ফকিরও ৳১ নেয় না, বুঝছেন?
তো আপনারা ভাবতেই পারেন, ধুর ১ নম্বর দিয়ে কি হবে? যাই দেও না ১ নম্বরের জন্য আমাদের কত বকর শুনাইতেছে। ১ নম্বর আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আ এরকম হয় অনেকেরই। ইভেন আমারই হইছিল। টেস্ট পরীক্ষা দিয়ে এসএসসি টেস্ট পরীক্ষা দিয়ে বের হইছি। বের হয়ে হিসাব করতেছি যে কত নম্বর পাবো? হিসাব করতে দেখি আরে হায়! আমার পরীক্ষা মনে হয় খুব একটা ভালো হইল না। পরীক্ষা খুব একটা ভালো হইল না। পাস হবে কোনমতে পাস হবে। এরকম তো অনার্সে এই কাজটা কিন্তু খুব অনেকেই করে। যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি আমার অনেক বন্ধু-বান্ধবী বের হয়ে হিসাব করা শুরু করে যে এরকম আচ্ছা কলেজ থেকে যদি এত পাই ইন কোর্স নম্বর আর এদিকে সব মিলে ৪০ যাস পাস করে যাবো সমস্যা নাই। ঠিক আছে? তো ৪০ নম্বর কিন্তু চারটেখানি কথা না। পাস করাটা কি করলে আমাদের দেখানো যাবে? হ্যাঁ? আমাদের কি করলে আমাদের ইন কোর্সের মার্ক দেখা যাবে? মার্কস না দেখলে কেমনে জানবো আমরা কত দিতে স্যার কত আমাদের লাগবে? ওইটা হচ্ছে আপনার হিডেন একটা নম্বর বুঝছেন? ওইটা তো আর দেখা যায় না। অনুমান করা যাইতে পারে যে আপনি কলেজে কতদিন গেছেন, আপনার ইন কোর্স পরীক্ষা কত ভালো হইছে। তারপর আপনার স্যার আপনারে চিনে কিনা, আপনার ম্যাম আপনারে চিনে কিনা। কোনদিন কলেজে আপনার মুখ তারা দেখছে, দেখে নাই। বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। ভাই এটা নিয়ে তো আমাদের আন্দোলন করা উচিত, না দেখলে কেমনে হবে? হ্যাঁ, ভালো আন্দোলন করতেই পারেন। আপনারা আন্দোলন করবেন ওইদিকে নম্বর কমে যাবে। সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আমাদের যে নন মেজর সাবজেক্ট গুলা জি, ওইখানে তো আগের সিলেবাসে আছে। আছে। এইবার কি প্রশ্নের কোনো তারতম্য হবে? মানে এইবার তো বঙ্গবন্ধু এইগুলা বাদ যাবে, ওই সাবজেক্ট গুলা তো আছে। সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক থেকে চিন্তা করবেন, উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন। সমস্যা নেই। আপনারা যথেষ্ট ম্যাচিউর। আশা করি উত্তরটা পেয়েছেন। তো এখন এখন হচ্ছে ১ নম্বরই অনেক গুরুত্বপূর্ণ। ১ নম্বর পেয়ে গেছেন। আরো ৩ নম্বর নিয়ে কথাবার্তা। তো এখন এখানে ভয়েস আপনারা বের করতে পারতেছেন ইউর স্কুল ডেজ। তো ভয়েস যেহেতু পারছেন, এবার তাইলে বলেন তো এটার স্টাইলটা কি হতে পারে বা কি হওয়াটা বেটার হবে? ফর্মাল ফরমাল? ইনফর্মাল হবে। ফর্মাল হবে। ইনফর্মাল। আচ্ছা কেউ বলতেছেন ফরমাল, কেউ বলতেছেন ইনফরমাল, তাই তো? ইনফরমালি তো হবে ভাইয়া। আচ্ছা ফরমাল কেউ বলতেছেন, কারো মনে হচ্ছে এটা ফরমাল হবে? না ভাইয়া। এনিওয়ান? আচ্ছা নাই। ওকে ফাইন, তাহলে তো ঝামেলা নাই। তাহলে এটা ইনফরমাল হবে। আচ্ছা ভালো কথা। এখন এটার ফর্মটা তাহলে কি হতে পারে? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ইসে, লেটার হতে লেটার, পারে। তারপর ওকে সাধারণত এটা একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, লেটারই এটা হবে। একটা প্যারাগ্রাফ, এটা একটা এসে, এগুলা লেখা যাইতে পারে খুব সহজভাবে। ওকে ফাইন। তাহলে এটা নিয়ে কারো কোনো ঝামেলাই থাকলো না। খুবই সহজভাবে আমরা এটা পারতেছি। তাহলে এখানে দেখেন, এখন উত্তরটা আমরা কিভাবে লিখবো? একটু মনোযোগ দিতে হবে। আমরা বিষয়টা জানি বা বের করতে পারতেছি। তাহলে লিখতে হবে বাক্য আকারে। The writing on your school days can be in the form, খুব মনোযোগ দেন, can be কথাটা রিপিট করতেছি, একটু পরে বলতেছি। Can be in the form of a letter or a paragraph. এটা একটা চিঠি হইতে পারে অথবা একটা প্যারাগ্রাফ হইতে পারে। ওকে ফাইন। দুইটাই হইতে পারে। কোনো সমস্যা নাই। আরেকবার বললেন ভাইয়া আরেকবার। এই যে টপিকটা, এই টপিকটা ২ ভাবে লিখা যাইতে পারে। এটার ফর্মটা লেটার হইতে পারে অথবা প্যারাগ্রাফও হইতে পারে। এখানে স্পেসিফিক ভাবে শুধু প্যারাগ্রাফ অথবা শুধু লেটার কিন্তু বলা নাই। ২ টাই হইতে পারে। এখন আপনি শুধুমাত্র যদি লেটার বলেন তাও সমস্যা নাই। শুধুমাত্র প্যারাগ্রাফ যদি বলেন তাও সমস্যা নাই। তবে আমি যেভাবে পড়াইছিলাম, যেভাবে বলছিলাম যে বেটার অপশন কিন্তু এগুলোই। যে আপনি কত ভালোভাবে বিষয়টার গভীর হচ্ছে যে একটু গভীর থেকে জানেন বা কত ভালোভাবে বুঝেন যে এটা আসলে কি হইতে পারে। আপনি এখানে কিন্তু বেশি ইনফরমেশন প্রোভাইড করতেছেন। ফর্মটা হইতে পারে লেটার এবং প্যারাগ্রাফ। ঠিক আছে? দেন as the audience of such letter is generally an acquaintance and for general people for the paragraph, therefore the style of the writing can be either narrative or descriptive. In informal writing and happy or sad both. এটা বেশি এতটুকু না বললেও চলে। তবে এটা ডেসক্রিপটিভ
হতে পারে অথবা নেরেটিভ হতে পারে। এবং এই যে টপিকটা এই টপিকটা হবে সাবজেক্টিভ ভয়েসে, ঠিক আছে? সাবজেক্টিভ, যেহেতু নিজের কথা বলা হবে। আচ্ছা, আমরা আরেকটু সহজ যদি দেখি, ইওর হবি, খুব ঝটপট উত্তর দিতে হবে। এটা ভয়েস সাবজেক্টিভ 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 হয় এটার ফর্ম প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ এসে প্যারাগ্রাফ লেটার লেটার ইনফর্মাল স্টাইল Formal. ফর্মাল প্যারাগ্রাফ এসে ওকে, তাহলে আমরা একটু আনসারটা দেখি। দ্য রাইটিং অন ইওর হবি মে বি ইন দ্য ফর্ম অফ অ্যান এসে or a letter containing a description of the writer's likes and dislikes, his or her favorite things to do in leisure, and the reason to choose it perhaps. এত কথা যদি আপনি না বলতে পারেন সমস্যা নাই, আপনি সহজ করে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলোই বলেন, সেই সম্পর্কেই কথা বলেন, ঠিক আছে? এক্সট্রা কথাতে যাওয়ার দরকার নেই যদি না আপনি পারেন। যদি বলতে পারেন তো খুবই ভালো, আপনি বলবেন যে এটা এরকম এরকম হতে পারে, এই জন্য হতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে। তবে মেইন কথা থেকে দূরে সরে যাওয়া যাবে না। অপ্রাসঙ্গিক কথা বলে লাভ নাই। যদি আপনি প্রাসঙ্গিক কথা না বলেন, অপ্রাসঙ্গিক কথা বলে খাতার পাতা ভরান, সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না। তো এখানে এটা কি হতে পারে, ফর্মটা আমরা বলছি এসে হতে পারে, লেটার হতে পারে, আপনি শুধুমাত্র এসেও বলেন যদি কোনো অসুবিধা নাই। দেন দ্য স্টাইল অফ, প্যারাগ্রাফ কেন হইলো না? প্যারাগ্রাফ বলা যাবে না? হ্যাঁ যাবে, যাবে, খুবই সুন্দর কথা বলছেন। প্যারাগ্রাফ বলা যাবে, প্যারাগ্রাফ হইতে পারে, খুবই ভালো কথা। প্যারাগ্রাফ হইতে পারে, এই তো মাথা খুলতেছে, প্যারাগ্রাফও হইতে পারে। তো আপনি সেটা মেনশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং খুব মানে নিশ্চিন্তে নির্দ্বিধায় উত্তরটা করে আসবেন। যা যা হইতে পারে, আপনার মনে যা যা চায় যে এটা হইতে পারে, যদি সেটা প্রাসঙ্গিক হয় এবং ঠিক হয়, আপনি সেটা মেনশন করতে পারবেন, মেনশন করা উচিত। এবং কেন সেটা হয় সেটার পক্ষে আপনি একটু যুক্তি দেখাইলে ভালো হয়। দেন দ্য স্টাইল অফ দ্য রাইটিং মাইট বি ইনফর্মাল, স্লাইটলি ইনফর্মাল কথাটা এখানে ইউজ করা হয়েছে। আপনি সরাসরি ইনফর্মাল বলেন, স্লাইটলি বলে আরো বেটার হয়, অসুবিধা নাই, যে এটা কিছুটা ইনফর্মাল টাইপের হবে, ঠিক আছে? সরাসরি একদম ডাইরেক্ট ইনফর্মাল না, কারণ ইনফর্মাল হলে আমরা বন্ধু বান্ধবের সাথে যেভাবে কথা বলা শুরু করি, যদি লেটার না হয়, যদি আমরা এসে লিখি, সেক্ষেত্রে তো বিষয়টা একটু অন্যরকম হবে। কারণ সেখানে নিজের কথাগুলো আমরা বলবো, কিন্তু বন্ধুর সাথে যেভাবে করে কথাবার্তা বলি একবারে হচ্ছে সেভাবে করে তো বলবো না। এই কারণে এখানে স্লাইটলি ইনফর্মাল বলা হয়েছে। এবং যেহেতু নিজের কথা, সে কারণে এটা হবে সাবজেক্টিভ। আশা করি বুঝতে পারতেছেন। এবার আপনাদের পালা। আমি আর একটু ছোট্ট টেস্ট নেব। যারা লাইভে আছেন কমেন্ট করেন। ঘুমাই গেছে পলাবেন মনে হয় আজকে। এটা সম্পর্কে একটু আনসার করবেন। সনেট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সনেটের ভয়েস কি হতে পারে? অবজেক্টিভ 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 Objective. কেন কেন অবজেক্টিভ একটু এক্সপ্লেনেশন চাই। কারণ এটা সনেটটা নিজেকে তো নিয়ে বলা নিজের সম্পর্কে হবে না। ওকে, তাহলে এটা অবজেক্টিভ। সুন্দর, 1 নম্বর সবাই পেয়ে গেছেন। এটার স্টাইলটা কি হতে পারে? ফরমাল ফর্মাল Formal. ফর্ম, রিসার্চ পেপার রিসার্চ পেপার। বাহ, সুন্দর, খুবই ভালো। তাহলে বিষয়গুলো বোঝা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া। কারো কোনো সমস্যা বা জি প্রশ্ন ভাই। থাকলে বলতে পারেন। ভাইয়া অন্য একটা কোশ্চেন। বলেন। ভাইয়া এখানে রিসার্চ পেপার কেন দেওয়া হইলো? আচ্ছা, সুন্দর। দেখেন, সনেট, এই সনেট দিয়ে এসে লেখা যাইতে পারে,
বা এই সনেট এটা নিয়ে প্যারাগ্রাফও লেখা যেতে পারে, রিসার্চ পেপারও লেখা যাইতে পারে। এখন রিসার্চ পেপার কেন একটু বলি। দেখেন, সনেট এই বিষয়টা হচ্ছে, আপনারা অলরেডি সনেট পড়ছেন। তো এই সনেট কে শুরু করলো, কই থেকে আসলো, এটার গঠনটা কিরকম, সনেটের প্রকারভেদ এবং সনেটের যে রাইম স্কিম থেকে শুরু করে এই যে মিটার লেন্থ, অনেক ব্যাপার স্যাপার কিন্তু আছে, ঠিক আছে। তো এগুলোর ভেরিয়েশন, ধরেন যে উইলিয়াম শেক্সপিয়র, তার সম্পর্কে যদি বলেন, তার সনেটগুলো তিনি আলাদা একটা ফর্ম দিয়েছেন, তিনি স্পেন্সরিয়ান সনেটের মতো করে লিখেন নাই, ঠিক আছে, চেঞ্জ করছেন। তো এই যে অন্যদেরটা কিরকম, এরটা কিরকম, পার্থক্যগুলো কি, কোন জায়গায় পার্থক্য হচ্ছে, কেন হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে রীতিমতো একটা রিসার্চ চালানো যেতে পারে বা রিসার্চ করে লেখা যেতে পারে। তো যেহেতু এটা রিসার্চ করে লেখা যেতে পারে বা রিসার্চ করার মতোই একটা বিষয়, এই কারণে এটা একটা রিসার্চ পেপারের ফর্মে লেখা যেতে পারে। এখানে বলা হয়েছে কিন্তু ক্যান বি ডান, ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ আ রিসার্চ পেপার অর অ্যান এসে describing the history, features, legacy of the form of a poetry. তো পোয়েট্রি এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ইতিহাস টিতিহাস যা কিছু আছে বৈশিষ্ট্য, এগুলোর উপরে ডিপেন্ড করে রিসার্চ করা যেতে পারে, যেন রিসার্চ পেপার হইতে পারে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। ওকে, আর কোনো প্রশ্ন? ভাইয়া, আমাদের যে রিডিং এন্ড রাইটিং একসাথে কোর্সটা আছে, আমরা যদি পরীক্ষার হলে গিয়ে রিডিং এন্ড রাইটিং মানে রাইটিং পার্টটা যদি আগে লিখি, রিডিং পার্টটা যদি পরে লিখি, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা কোনোই নাই, তবে সব থেকে ভালো হয় শুরু থেকে শেষ সিরিয়ালি লেখা, ঠিক আছে। এতে করে হ্যাজেলের ক্রিয়েট হয় না, ঝামেলা সৃষ্টি হয় না, ঠিক আছে। নাহলে একটা ঝামেলার সৃষ্টি হয়, যে হযবরল একটা অবস্থা ক্রিয়েট। তবে আপনি যদি কোনো একটা নম্বর খুব সুন্দরভাবে ধরেন যে কথার কথা ব্রড কোশ্চেন লেখা শুরু করছেন, ব্রড কোশ্চেনে সবগুলো শেষ করলেন, শেষ করে ধরেন যে পার্ট বি তে শর্ট কোশ্চেনে গেলেন, তারপরে পার্ট এ তে গেলেন, এক্ষেত্রে ঝামেলাগুলো হয় না। এবং আপনারা দেখবেন কোশ্চেনের উপরে মেনশন করে দেওয়া থাকে যে প্রত্যেকটা পার্ট যেন ক্রোনোলজিক্যালি লেখা হয় বা এলোমেলো করে। আপনি পার্ট এ লিখে পার্ট বি তে গেলেন, পার্ট বি লিখে আবার পার্ট এ তে আসলেন, মানে এলোমেলো এরকম করা উচিত না, একদমই না। সেক্ষেত্রে নম্বরে কিন্তু খুব ঝামেলা হয়। তো আপনি যদি এটা করেন যে আপনি রাইটিং পার্টটা আগে লিখে একদম কমপ্লিট করে তারপরে এদিকে আসবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এখানে। হ্যাঁ ভাইয়া, সেটাই হ্যাঁ, কোনো সমস্যা নাই। তবে এরকমটা কখনোই করেন না যে মানে উলট-পালট রাইটিং লিখছেন, একটা লিখলেন, প্যারাগ্রাফ লিখলেন, আবার চলে আসলেন রিডিং পার্টে, একটা লিখে আবার চলে গেলেন হচ্ছে আপনি এসে লিখতে না গেছেন। না। এরকমটা করেন না। এটা করা ঠিক না। এটা করা যাবে না। ভাইয়া, হ্যাঁ। এই সনেটটা ফর্মাল হওয়ার কারণটা আর একটু যদি বলতেন। আচ্ছা, সনেট এটা ফর্মাল হবে খুব সাধারণভাবেই আপনারা আনসার করছেন। যারা বুঝে গেছে তারা, আপনার একটা কনফিউশন হয়েছে, খুবই ভালো কনফিউশন হয়েছে, আপনি বলছেন, এই জন্য খুবই ভালো লাগতেছে। এই জন্য আপনাকে থ্যাংক ইউ। দেখেন, একটু চিন্তা করেন, একটা সনেট সম্পর্কে যখন আপনি লিখবেন, নর্মালি হচ্ছে যে একটা এসে লিখতেছেন, আহ, সেক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়র তিনি কিভাবে লিখলেন, স্পেন্সর কিভাবে লিখলো, বা এই সনেট কই থেকে আসলো, এই বিষয়গুলো যখন লিখতেছেন না, হিস্ট্রি টিস্ট্রি এগুলো দিয়ে, ফিচার্স গুলো দিয়ে, তখন এখানে নিজের তো কোনো কিছু থাকতেছে না, তাই না? নিজের কোনো অপিনিয়ন থাকতেছে না। এক্ষেত্রে এটা কিন্তু একটা হচ্ছে যে ফর্মাল হয়ে যাচ্ছে। ফর্মাল ওয়েতে একটা রিসার্চ পেপার আপনি ক্রিয়েট করতেছেন, এটা ফর্মাল ওয়ে হয়ে যাচ্ছে। তবে এটা আহ, এটা অবজেক্টিভ, এদিক থেকে অবজেক্টিভ, তবে কিন্তু এটা সাবজেক্টিভ হইতে পারে। এই কথা শুনেন, এখানে কিন্তু ঝামেলাটা হয়। একটা সনেট সাবজেক্টিভ ভাবেও তো লেখা যেতে পারে। কিভাবে? সনেট সম্পর্কে আপনি এর এই কথা বলতেছেন, ওর এই কথা ইত্যাদি বিষয়গুলো টার্ম নিয়ে আসে। আপনার দিক থেকেও তো কোনো অপিনিয়ন থাকতে পারে, সনেট এরকম হওয়া যেতে পারতো, বা আপনার দিক থেকে হয়েছে যে এর সনেট গুলো বেশি সুন্দর, তার এই সনেট গুলো আপনি এইভাবে সাজাচ্ছেন। সেক্ষেত্রে সেটা কিন্তু সাবজেক্টিভও হইতে পারে, ঠিক আছে? এইজন্য দেখেন এখানকার আনসার গুলো যে প্রেজেন্ট করা হয়েছে, ক্যান বি, মে বি, পাস্ট, হচ্ছে যে মাস্ট বি, এই টাইপের বিষয়গুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? যেটা এরকম হইতে পারে বা এইভাবে লেখা যেতে পারে, এভাবে লেখা উচিত। তো আপনি কোন অ্যাঙ্গেলে চিন্তা করতেছেন, সেভাবে আপনাকে লিখতে হবে। এখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি ধরেন এই সনেটের কথাই বলতেছেন, আপনি যদি এটার ফর্মটা এটা যদি ফর্মাল করে দেন,
ভয়েস যদি হচ্ছে যে আহ, মানে এটা যদি ফর্মাল হয় তাহলে ভয়েস এখানে আপনার হচ্ছে যে অবজেক্টিভ, ঠিক আছে, স্টাইল ফর্মাল, ঠিক আছে। এখন ভাইয়া আপনি যদি ইনফর্মাল করতে চান, ইনফর্মাল ওয়েতে যদি আপনি ভাবেন, সেভাবে কিন্তু লেখা যাইতে পারে, অপিনিয়ন আছে। সেক্ষেত্রে আপনার যদি নিজের অপিনিয়ন গুলো থাকে, সেক্ষেত্রে এটা সাবজেক্টিভ চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবং কেন এটা হচ্ছে বা কেন হইতে পারে, এটার পক্ষে একটু যুক্তি দিলে আনসারটা পারফেক্ট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। বুঝতে পারছেন ভাইয়া? মানে ভয়েস এবং যদি স্টাইলের মাঝে কি কোনো সম্পর্ক থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, ডিপেন্ড করে। মানে যদি ভয়েস যদি সাবজেক্টিভ লিখি তাহলে মানে স্টাইলটা কি ইনফর্মাল লিখতে হবে? এই মনোযোগ দেন, একটা টপিক দিয়ে বুঝি। ক্রিকেট ম্যাচ, একটা টপিক, ক্রিকেট ম্যাচ, আর সামনে পিছনে কোনো কিছু বলা নাই। এখন এই ক্রিকেট ম্যাচের উপর লিখতে গিয়ে আপনি যদি এরকম লিখেন যে লাস্ট ডেতে বা লাস্ট উইকে আপনি একটা ক্রিকেট ম্যাচ উপভোগ করছেন, লিখতে পারেন আপনি। তো এই ক্রিকেট ম্যাচে কি কি হয়েছে না হয়েছে, আপনার এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো আপনি যদি লিখেন ওই ক্রিকেট ম্যাচে, সেক্ষেত্রে এটার ভয়েস খুব মনোযোগ দিতে হবে, একটা এক্সাম্পলে বুঝে যাবেন। সেক্ষেত্রে এটার ভয়েস কি হবে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ, সাবজেক্টিভ। এটার ফর্ম কি হবে? ইনফর্মাল, ইনফর্মাল প্যারাগ্রাফ রিসার্চ পেপার ইনফর্মাল হবে। ফর্ম কথা বলছি। প্যারাগ্রাফ রিসার্চ পেপার আছে স্টাইল, স্টাইল ইনফর্মাল ওকে ফাইন। তো ইনফর্মাল এতটুকু বোঝা গেছে। এখন টপিক হচ্ছে আমাদের ক্রিকেট ম্যাচ, খুব মনোযোগ দেন। টপিক বলা হয়েছে ক্রিকেট ম্যাচ। যখন আপনি আপনার নিজের অভিজ্ঞতা, নিজের অপিনিয়ন, এই বিষয়গুলো, নিজের এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে আসতেছেন না, তখন দেখেন ভয়েস, স্টাইল, টোন যা কিছু আছে এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু ভ্যারি হচ্ছে। এখন এই ক্রিকেট ম্যাচ আপনাকে টপিক দেওয়া হয়েছে, আপনি যদি ক্রিকেট ম্যাচ সম্পর্কে এরকম ভাবে লিখেন যে একটা ক্রিকেট ম্যাচে কতজন প্লেয়ার পার্টিসিপেট করে, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে যে ক্রিকেট ম্যাচ যে হয় সেখানে মাঠের দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি বিষয়গুলো আপনি মেনশন করতেছেন। একটা ক্রিকেট ম্যাচে যে রান হয়, যে রানের টার্গেট দেওয়ার ব্যাপার, একটা ক্রিকেট ম্যাচে যে আম্পায়ারের ভূমিকা, একটা ক্রিকেট ম্যাচে যে হচ্ছে কত বলে এক ওভার হয়, কখন বল হয় ঠিকঠাক, কখন ওয়াইড হয়, এই বিষয়গুলো নিয়ে যখন আপনি বলতেছেন, আপনি সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে যখন বলতেছেন, নিজের কোনো অপিনিয়ন শেয়ার করতেছেন না, তখন এটার ভয়েসটা কিরকম হবে? অবজেক্টিভ। অবজেক্টিভ, অবজেক্টিভ। এটার স্টাইলটা কিরকম হবে? ফর্মাল হবে। ফর্মাল ফর্মাল, এটার ফর্ম কি হবে? প্যারাগ্রাফ হতে পারে, লেটার, লেটার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, এটা একটা এসেও তো আহ, হইতে পারে এটা এসে হইতে পারে, কম্পোজিশন রিসার্চ হবে। পেপারও হইতে পারে, সার্ভে রিপোর্ট। কম্পোজিশন, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হতে পারে, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ভাই বুঝি নাই, ভাইয়া আরেকবার। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হতে পারে, কোনটা ভাইয়া, প্যারাগ্রাফ কোনটা? ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হিসেবে এটাকে কি ধরা যাবে? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কথা বলছেন। এটা অবশ্যই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফই হবে। ঠিক আছে? তো এখন এখানে আমরা ২ টা কথা বলতে পারি। আমি এই বিষয়টাতে আসতাম। যে এখন এই জায়গায় বিষয়গুলো চেঞ্জ হচ্ছে। টপিক একটাই। কিন্তু দেখেন, আপনি যখন চিন্তা করতেছেন যে ক্রিকেট ম্যাচের আপনি নিজের অপিনিয়ন গুলো শেয়ার করবেন, বা আপনি যখন এটাকে সাবজেক্টিভ বলতেছেন, ঠিক আছে? তখন কিন্তু বিষয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। আপনি কোন অ্যাঙ্গেল থেকে ভাবতেছেন এবং কেন এটা আপনি বলতেছেন, এবং বাকি উত্তরগুলো আপনি কেন বলতেছেন, এটা আপনাকে যুক্তি দেখানো উচিত। এখন এখানে ভাই একটা কথা বলছে, খুব সুন্দর কথা, যে এটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আকারে কি বলা যাবে? অবশ্যই এটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এবং তার আগে যখন ক্রিকেট ম্যাচের কথাটা বললাম, নিজের অভিজ্ঞতা শেয়ার, তখন আপনি সেটাকে বলবেন ন্যারেটিভ প্যারাগ্রাফ। কেননা নিজের যখন কোনো কিছু শেয়ার করা হয়, বর্ণনা করা হয়, তখন সেটা হয়ে যায় ন্যারেটিভ প্যারাগ্রাফ। অন্যদিকে যখন সাধারণ বর্ণনা করা হয়, যেটা দ্বারা হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে কমপ্লিট একটা কনসেপ্ট পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা হবে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। তো এদিক থেকে আমরা এটাকে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফও মেনশন করতে পারি। বুঝতে পারলাম বিষয়গুলো? ভাইয়া বোঝা জি গেছে? ভাইয়া। জি ভাইয়া, জি তাহলে ভাইয়া। ভাইয়া রিসার্চ পেপার আর রিসার্চ আর্টিকেল এক বুঝি নাই, রিসার্চ পেপার রিসার্চ পেপার আর রিসার্চ আর্টিকেল
প্রায় একই রকম, সমস্যা নাই। পেপার বলবো আমরা, আর্টিকেল অন্যরকম হয়ে যায়, আর্টিকেলের পারপাসটা অন্যরকম তো। ঠিক ওকে, আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এখানে প্রশ্নটা এরকম থাকবে, টপিক দিয়ে দেওয়া থাকবে, আমাদের এই বিষয়গুলো ফাইন্ড আউট করে ভাই জাস্ট একটা কোশ্চেন ছিল লিখতে হবে। হ্যাঁ, কোশ্চেন তো থাকবেই, বলেন। ভাইয়া, ওই যে নিজের সম্পর্কে লিখলে তো সাবজেক্টিভ হয়, কিন্তু নিজের রিলেটিভ বা নিজের ফ্রেন্ড বা কারোর সম্পর্কে লিখলে কি হয়? আচ্ছা, আপনার বন্ধু সম্পর্কে লিখবেন, বন্ধুটা কার? আমার বন্ধু ওই যে যেমন উইলিয়াম শেক্সপিয়ার মেবি লিখছিল ডার্ক লেডি নিয়ে, ওটা তো সে তার ফ্রেন্ড সম্পর্কে লিখছিল। আর সে যেগুলো লিখছিল সে তো সব সনেট লিখছিল। হ্যাঁ, তাহলে ভাই এগুলো কি হবে? মানে তিনি তো কতটা সনেট যেন তার ডার্ক লেডি বা তার ফ্রেন্ডকে মানে ইগনোর করে লিখছিল। এই শুনেন শুনেন, অন্যদিকে যায় না, আমি সহজ করে দিই আপনারে। ধরেন আপনি আপনার বন্ধুরে নিয়ে লিখতেছেন, আপনি আপনার বন্ধুরে নিয়ে লিখবেন স্বাভাবিক ব্যাপার। বন্ধুরে নিয়ে যখন লিখতেছেন, বন্ধুটা কার? আপনার, অবশ্যই ভাইয়া। আপনার বন্ধু। আচ্ছা, এখন লিখতেছেন আপনি, বন্ধু আপনার। তারপর আপনি যখন লিখতে লিখতে বলবেন যে খুব ভালো ছেলে বা ভালো ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে ভালো অপিনিয়নটা কে দিল? এই ভালো কথাটা কে বললো? ও যে ভালো নাকি মন্দ, এটা জাজ কে করলো? আমি যেহেতু লিখতেছি। তাহলে অপিনিয়নটা আপনি আপনার অপিনিয়ন শেয়ার করলেন নাকি করলেন না? তাহলে ভাই এটা সাবজেক্টিভ ভাবে? এভাবে ভাবতে হবে, এভাবে বুঝতে হবে। টপিকের উপর ডিপেন্ড করবে, বুঝছেন? সব ক্ষেত্রে একই রকম অবশ্যই না, টপিকের উপর ডিপেন্ড করবে এবং আপনি কোন অ্যাঙ্গেল থেকে ভাবতেছেন এটা একটু চিন্তা করে করবেন কাজ, তাইলেই হয়ে যাবে। আমরা এতক্ষণ যাবে সেই কথাই বললাম যে একই জিনিস, টপিক একই রকম, বাট চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। তাহলে আপনি কোন অ্যাঙ্গেল থেকে যাচ্ছেন এটা যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? সেভাবেই লিখবেন। আর আপনি বলছেন ভয়েস লিখছেন, সাবজেক্টিভ দেখা গেছে, কিন্তু এইদিকে সব উলটপালট করে ফেলছেন, তাহলে কিন্তু গোলমাল। মিলতে হবে বিষয়টা, আসলে টপিকের উপর ডিপেন্ড করে, তাহলে হবে। দেখাতে হবে কেন লিখছি এটা। জি জি জি। তাহলে এই হচ্ছে আমাদের ভয়েস, ফর্ম, স্টাইল, টোন, মুড, যাই বলেন, এগুলো সাধারণত। তাহলে ভাইয়া সনেটটা সাবজেক্টিভও হতে পারে আবার অবজেক্টিভও হতে পারে, তবে এরকম? এটা সাবজেক্টিভ নরমালি হয় না। স্বাভাবিকভাবে দেখেন, যেখানে আপনি অত বড় পণ্ডিত ব্যক্তি হন নাই যে নিজের অপিনিয়ন শেয়ার করবেন যে উইলিয়াম শেক্সপিয়রের এই জায়গায় ভুল হয়েছে বা এটা না করে এটা করা বেটার ছিল, এরকমটা আমরা বলতে পারি না সাধারণত। আমরা জাস্ট তার লেখাগুলো নিয়ে আলোচনা করতে পারি, তার লেখাগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারি, ঠিক আছে, অ্যানালাইসিস করতে পারি। এই জন্য এটা রিসার্চ পেপার হয় এবং এটা নিজের অপিনিয়নগুলো থাকে না, এটা অবজেক্টিভ হয়। বুঝতে পারছি? বুঝাইতে পারলাম? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, ইয়েতে প্রশ্নেতে কি কোনো কবিতা দিয়ে দিতে পারে, যে একটা কবিতা উঠিয়ে দিয়ে দিল না এটা না আমি না 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 না, ওরকম করে না, টপিক দেওয়া থাকবে। কবিতা তো আপনার পার্ট, রাইটিং পার্ট, রিডিং পার্টে থাকবেই, ওইটা তো আলাদা করে থাকবে, তো এটা আবার এই জায়গায় কেন আনবে? তো এই হলো আজকে আমাদের মোটামুটি আলোচনা 4 নম্বরের। আশা করি 4 নম্বর এখান থেকে কমন ভাই যে পেয়ে যাবেন। সাজেশনে যে 7টা কি 8টা ইয়া দাগে দিছে, ওই কথা একটু এক্সপ্লেন করে দিতেন। কোনটা? সাজেশনে 7টা মনে হয় দিছে। হ্যাঁ, ওই 7টা আপনি পড়ে ফেলেন, সব মোটামুটি তো পড়ানো হয়েছে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে নেক্সট ডেতে জানায়েন, অথবা ইনবক্সে জানায়েন, অথবা স্টাডি গ্রুপে জানান, সমস্যা নেই, আলোচনা করে দিচ্ছি তারপরে আবার। কালকের সাফিয়াপুর ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? আচ্ছা ঠিক আছে ওকে, তো ঠিক আছে আজকে আর ভাইয়া, আলোচনা। কালকে সাফিয়াপুরের ক্লাসটা নিচ্ছে, ওইটা কি রেকর্ড হয়েছে? আপু, না আপু, কালকের ক্লাস রেকর্ড করা হয় নাই। এই আপু আছেন? আমার আসলে আমি ক্লাস রেকর্ড ক্লাসে থাকে না। ছিলাম কিন্তু না। জি ভাইয়া। মানে ক্লাসে ছিলাম কিন্তু ওই নেট সমস্যার কারণে মাঝখান থেকে কেটে গেছে। কোনো কি সাজেশন দেওয়া হয়েছিল কালকে? না, সাজেশন তো সেইভাবে দেওয়া হয় নাই। আমি সাজেশন থেকে 2টা কবিতা পড়াইছিলাম, মানে রিডিং এর পার্ট সি হিসাবে। ও আচ্ছা, আমার ওই নেট সমস্যার কারণে মাঝখান থেকে কল কেটে গেছে, আর ক্লাসে ঢুকতে পারিনি। আপু কোন 2টা কবিতা করাইছিলেন যদি একটু বলতেন ভালো হইতো, জাস্ট নামগুলো।
একটা ওই যে তো আমরা ফার্স্ট ইয়ার লাইভটা থেকে কেটে দেই পড়ছিলেন টু ড্যাফোডিলস আমরা আর হচ্ছে ঠিক আছে কেটে দেন। লাইভটা কেটে দেই ওকে ফাইন ধন্যবাদ ক্লাসে থাকার জন্য আপু আরেকবার একটু বলুন